খবর সংযোগের সাপ্তাহিক হাইলাইটে আপনাদের স্বাগতম। দেখুন, আপনার হাতে এখন স্মার্টফোন আছে, আমার হাতেও একটি আছে। পৃথিবীর প্রায় প্রতিটি মানুষ আজকাল স্মার্টফোন ব্যবহার করেন, এমনকি বিশ্বের সবচেয়ে শক্তিশালী নেতারাও। আমি যদি উদাহরণ টানি, মার্কিন প্রেসিডেন্ট, ব্রিটিশ প্রধানমন্ত্রী, চীনা প্রেসিডেন্ট, কানাডার প্রধানমন্ত্রী, মানে আপনি কোনো দেশের বাকি থাকবে না যে তারা স্মার্টফোন ব্যবহার করেন না। কিন্তু এখানে একজন আছেন একদম ব্যতিক্রম। কেন ব্যতিক্রম? যিনি আজও স্মার্টফোন ছুঁইনি, ইন্টারনেট ব্যবহার করেন না, আর তিনি হলেন এই মুহূর্তে পৃথিবীর অন্যতম শক্তিশালী মানুষ, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। চলুন শুরু করা যাক 2018 সালের একটি ঘটনা দিয়ে, তার মানে একটু পেছনের দিকে। পুতিন তখন কুরচাতভ পরমাণু গবেষক ইনস্টিটিউটে বিজ্ঞানী আর শিক্ষাবিদদের সাথে একটি মিটিং করছিলেন। মিটিংটা খুব জরুরি ছিল, কারণ সেই সময় সেটা দরকার ছিল। ইনস্টিটিউটের প্রধান মিখাইল কোভালচুক আলোচনার মাঝে কি কথা বললেন, আজকাল প্রত্যেকের পকেটে একটা স্মার্টফোন থাকে। আর তখনই পুতিন খুব শান্তভাবে বললেন, আপনি বললেন সবার স্মার্টফোন আছে, কিন্তু আমার তো কোনো স্মার্টফোন নেই। ভাবুন তো, পুরো রুম থমকে গেল, সবাই যারা যারা ছিল সবাই থমকে গেল। মনে হয় যে একটা পাথর সবার মাথার উপরে পড়লো। বিজ্ঞানীরা হয়তো ভেবেছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট হয়তো সর্বশেষ আইফোন বা কোনো বিশেষ সিকিউর ফোন ব্যবহার করেন, কিন্তু না, তার কোনো ফোনই নেই। আর এটা কোনো রহস্যই নয়, কারণ ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ একটা রুশ সংবাদ মাধ্যমে এই তথ্য একেবারে নিশ্চিত করেন। তিনি সেই সময় বলেছিলেন, যতদূর জানি প্রেসিডেন্ট পুতিনের কোনো ফোন নেই। এখন $1,000,000 প্রশ্নটা হলো কেন? ক্রেমলিনের দেওয়া অফিসিয়াল ব্যাখ্যাটি বেশ সোজাসাপটা কথা, আর সেই ম্যাজিক ওয়ার্ডটি হলো নিরাপত্তা, সিকিউরিটি। দিমিত্রি পেসকভ বলেছেন, স্মার্টফোন ব্যবহার করলে ব্যক্তির গোপনীয়তা আর নিরাপত্তা ঝুঁকির মুখে পড়ে। তার মানে আপনি যে ফোনটা ব্যবহার করছেন, আপনার নিজের কোনো নিরাপত্তা নেই, আপনার ব্যক্তিগত কোনো কিছু হাইড থাকছে না, সব কিছু কিন্তু ওপেন হয়ে যাচ্ছে। আর এটি বিশেষ করে, আমি তো সাধারণ মানুষের কথা বলছি, আর এটা যখন বিশেষ কোনো শীর্ষ নেতার জন্য আরও বড় বিপদ ডেকে আনতে পারে, কারণ তারা একটি দেশ চালান। এবং সত্যি বলতে তিনি ভুল বলেননি। চলুন দেখি কেন। হ্যাকিংয়ের ঝুঁকি। স্মার্টফোন হ্যাক করা আজকাল যুগে খুবই সহজ, যে কেউ করতে পারে। এডওয়ার্ড স্নেডারের ফাঁস করা তথ্য থেকে আমরা জানি যে নাসা আর অন্যান্য গোয়েন্দা সংস্থা যে কোনো ফোন ট্র্যাক করতে পারে, আপনি যেখানে থাকুন না কেন। লোকেশন ট্র্যাকিং। আপনার ফোন প্রতি মুহূর্তে আপনার অবস্থান পাঠাচ্ছে। একজন রাষ্ট্রপ্রধানের জন্য এটি মারাত্মক নিরাপত্তা ঝুঁকি। মাইক্রোফোন অ্যাক্টিভেশন। হ্যাকাররা দূর থেকে ফোনের মাইক্রোফোন চালু করে গোপন কথোপকথন শুনতে পান। আপনি আপনার রাষ্ট্র চালানোর জন্য অনেক সময় অনেক গুরুত্বপূর্ণ কথা আপনার মন্ত্রীদের সাথে, আপনার জেনারেলদের সাথে শেয়ার করেন, সেগুলো কিন্তু হ্যাকারদের কাছে চলে যাবে। ডাটা চুরি। সব ধরনের সংবেদনশীল তথ্য ফোনে থাকে, ইমেলে থাকে, মেসেজ থাকে, ডকুমেন্ট থাকে, এগুলো সব ভ্যানিশ হয়ে যাবে। পুতিন নিজেই একসময় রুশ সংবাদ সংস্থা তাসকে বলেছিলেন, ক্রেমলিনের ভেতরে মুঠোফোন সম্পূর্ণ নিষিদ্ধ। যদি কারো সঙ্গে যোগাযোগ করার প্রয়োজন হয়, তাহলে তিনি দাপ্তরিক ফোন লাইন ব্যবহার করেন, মানে অ্যানালগ ফোন। এভাবে উঠালেন, ডায়াল করলেন, তারপরে কথা বললেন, যেগুলো বিশেষভাবে সুরক্ষিত থাকে। আর এগুলো হ্যাক হওয়া এগুলো হ্যাক হয় না। আপনার যেটা ল্যান্ডলাইন আমরা যেটা বলতাম আগে, যেগুলো ডায়াল করতে হয়, এগুলো হ্যাক হয় না। এখন সবচেয়ে বড় প্রশ্ন, একজন রাষ্ট্রপ্রধান কিভাবে স্মার্টফোন আর ইন্টারনেট ছাড়া কাজ করে থাকেন? উত্তর হলো, তার একটা বিশাল টিম আছে। কিভাবে কাজ করে? সব ইমেল প্রিন্ট করে তাকে দেওয়া হয়। ভাবুন, তিনি ফোন ব্যবহার করছেন না, ডাইরেক্ট কিছু দেখছেন না, তার কাছে এরকম কয়েকটা কাগজ প্রিন্ট করে পাঠিয়ে দেওয়া হলো। জরুরি খবরের কাগজ লিখে বা সুরক্ষিত ফোন লাইনে জানানো হয়। সিদ্ধান্ত নেওয়ার পর সেটা তার টিম বাস্তবায়ন করে। অনেকটা যেন তিনি সোভিয়েত যুগে ফিরে গেছেন, যখন সব কাজ হতো কাগজে কলমে।
আমেরিকা আর রাশিয়ার মতো সুপার পাওয়ার দেশগুলোর চেয়েও শক্তিশালী অস্ত্র, কি কথাটা সিনেমার গল্পের মতো শোনাচ্ছে, তাই না? 2020 সালে জানুয়ারি মাস, পুরো বিশ্ব তখন দম ফেলছে আমেরিকা ইরান টেনশন নিয়ে। যুদ্ধ ভাব। এমন সময় একটা প্রশ্ন সবার মনে, ইরান কি আসলে আমেরিকার মুখোমুখি দাঁড়াতে পারবে? এবং তখনই বিশ্ববাসী জানতে পারল ইরানের এক গোপন সামরিক প্রজেক্টের কথা। একটা প্রজেক্ট যা শুরু হয়েছিল 2010 সালে, পুরো 9 বছরে নীরব পরিশ্রম, এবং 2019 সালের আগস্টে এসে সেই অস্ত্র বিশ্বের সামনে এলো। নাম তার বাবর 373। আর এই একটা অস্ত্রই যথেষ্ট পুরো গল্পটা পাল্টে দেওয়ার জন্য। এই বাবর 373 আসলে কি জিনিস, চলুন ব্রেকডাউন করি। প্রথম কথা, এর রেঞ্জ। এই মিসাইল ডিফেন্স সিস্টেম 300 কিলোমিটার দূরের কোনো বিমান বা ক্ষেপণাস্ত্রকে ডিটেক্ট করতে পারে। ধরুন এটা ঢাকা থেকে কলকাতার দূরত্বের চেয়েও বেশি। ভাবা যায় 250 কিলোমিটার দূরে থেকে টার্গেট লক, এবং 200 কিলোমিটার দূর থেকে ধ্বংস, একেবারে আকাশে বুম। দ্বিতীয় কথা, উচ্চতা, এর হাইট। এটি 27 কিলোমিটার উচ্চতায় উঠতে থাকা যে কোনো জেট ফাইটার, ড্রোন, এমনকি সুপারসনিক ব্যালিস্টিক মিসাইলকেও ধ্বংস করতে পারে। 27 কিলোমিটার মানে কত জানেন? কমার্শিয়াল প্লেন যে উচ্চতায় ওড়ে তার দ্বিগুণেরও বেশি। তৃতীয় কথা, মাল্টি টার্গেট। একসাথে বিভিন্ন উচ্চতায় বিভিন্ন দিক থেকে আসা একাধিক মিসাইলে একই সময় হিট করতে পারে। এবার মজার ব্যাপার শুনুন, ইরানের ডেপুটি ডিফেন্স মিনিস্টার দাবি করেছেন এটা রাশিয়ার S-300, আমেরিকার পেট্রিয়ট এবং মধ্যপ্রাচ্যের একটি দেশ আয়রন ডোমের সাথেও পাল্লা দিতে পারে। বড় দাবি, তাই না? কিন্তু এখানেই শেষ নয়। কল্পনা করুন, আপনি প্রায় 4 বছর ধরে একটি যুদ্ধে লাখ লাখ ডলার ঢেলে দিচ্ছেন, কিন্তু যখন যুদ্ধ থামানোর সময় আসলো তখন আপনাকে রুমে ঢুকতে দেওয়া হলো না, দারোয়ানের মতো দরজার বাইরে দাঁড় করিয়ে রাখা হলো। ঠিক সেই দারোয়ানের মতো অবস্থা এখন ইউরোপের। গল্পটা শুরু হয় ফ্লোরিডায়। ট্রাম্প আর জেলেনস্কি বসে আছেন এক টেবিলে, কিন্তু লক্ষ্য করেছেন সেখানে কোনো ইউরোপীয় নেতা নেই। আর এই সপ্তাহে যখন আমেরিকার বিশেষ দূত স্টিভ উইটকফ পুতিনের সাথে মস্কোয় বসতে যাচ্ছে, তখনও ইউরোপ থাকবে সেই দরজার বাইরে, দূর থেকে শুধু দেখবে। এখন প্রশ্ন হলো যে ইউরোপ প্রায় 4 বছরে 180 বিলিয়ন ইউরো ঢেলেছে ইউক্রেনে, তাদের কেন মূল আলোচনায় জায়গা হচ্ছে না? আর এতে তাদের এত ভয় কেন? ইউরোপিয়ানদের প্রথম ভয় হচ্ছে কুৎসিত চুক্তি। জিওপলিটিক্সের বিশেষজ্ঞরা বলছেন ইউরোপ এখন বুঝছে একটা বাজে চুক্তি এড়ানো যাবে না। মানে কি? মানে হচ্ছে ট্রাম্প হয়তো যুদ্ধ থামাবেন, কিন্তু সেই চুক্তিতে রাশিয়াকে দুর্বল করা হবে না, বরং উল্টোটা হতে পারে। দ্বিতীয় ভয়, রাশিয়া আরও শক্তিশালী হবে। এখন যা আলোচনা চলছে, রাশিয়া দখলকৃত ইউক্রেনীয় ভূখণ্ড রেখেই দেবে, এমনকি ডানবাসের বাকি অংশ নিতে পারে। সবচেয়ে বড় প্রশ্ন হলো, আমেরিকার কর্মকর্তারা রাশিয়ার সাথে বড় ব্যবসায়িক সুযোগের কথা বলছেন, মানে অর্থনৈতিক নিষেধাজ্ঞা উঠে যাবে। ইউএর পররাষ্ট্র প্রধান কাইয়া কালাস সরাসরি বলেছেন, যদি রাশিয়ার সেনাবাহিনী এত বড় থাকে তারা আবারও যুদ্ধ করতে চাইবে। ঠিক এই জায়গায় ইউরোপিয়ানদের ভয়। তৃতীয় ভয়টা হচ্ছে ন্যাটোর ভবিষ্যৎ। জার্মান পররাষ্ট্রমন্ত্রী একটা বোমা ফাটিয়েছেন। তাদের গোয়েন্দারা বলছে 2029 সালের আগেই রাশিয়া ন্যাটোর বিরুদ্ধে যুদ্ধের পথ খোলা রাখতে পারে। ঝাপরজিয়া, রাশিয়া ইউক্রেন যুদ্ধে এই একটি নাম যা গত 2 বছরে বারবার শিরোনামে উঠে এসেছে। কিন্তু আসলে কি এমন আছে এই অঞ্চলে যে রাশিয়াকে ছাড়তে রাজি নয়, বিশেষ করে পুতিন? প্রথমে জেনে নিই ঝাপরজিয়া আসলে কি। এটা শুধু একটি শহর বা অঞ্চল নয়, এটা যদি আপনি ভেবে থাকেন তাহলে ভুল। বরং এখানে রয়েছে ইউরোপের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। আপনি একবার ভাবুন তো, 6টি রিঅ্যাক্টর যা ইউক্রেনের মোট বিদ্যুতের প্রায় 20% উৎপাদন করত। এখন প্রশ্ন হলো,
কেন এটা এত গুরুত্বপূর্ণ? এটা যদি আপনাদের আমি বোঝাতে চাই তাহলে এর মূল কারণ হবে তিনটি। নাম্বার ওয়ান, প্রথমত এনার্জি কন্ট্রোল। যে এই প্লান্ট নিয়ন্ত্রণ করবে সে মূলত দক্ষিণ ইউক্রেনের জ্বালানি সরবরাহের চাবি ধরে রাখবে। এটা অনেকটা দাবা খেলার মতো, একটা কি পাস দখল করলে পুরো গেম চেঞ্জ। দ্বিতীয় কারণ, মিলিটারি শিল্ড। এই প্ল্যান্টকে কেউ আক্রমণ করার সাহস পাবে না, কারণ পারমাণবিক দুর্ঘটনার ঝুঁকি থাকবে শতভাগ। রাশিয়া এটাকে একটা প্রাকৃতিক সুরক্ষা বলয় হিসাবে ব্যবহার করছে। এখানে পুতিনের বুদ্ধি কাজে আসবে। কিভাবে নিজেদের সেনাদের রক্ষা করা যায় প্রকৃতির নাম দিয়ে। তৃতীয়ত, সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার। এটা পারমাণবিক প্লান্ট নিয়ন্ত্রণে থাকা মানে হলো ভয় এবং প্রভাবের একটা বিশাল অস্ত্র হাতে রাখা। আজকের ভিডিওতে আমরা জানব পুতিন আসলে কি বার্তা দিতে চাইছেন, ইউক্রেন যুদ্ধের বর্তমান পরিস্থিতি কি, ইউরোপ কি সত্যি যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে, আর শেষে জানব ইউক্রেনের ভবিষ্যতে বা কি। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একটা বিস্ফোরক মন্তব্য দিয়েছেন। তিনি স্পষ্ট করে বলেছেন, যদি ইউরোপ রাশিয়ার সাথে যুদ্ধ শুরু করার সিদ্ধান্ত নেয়, মনে মনেও যদি নেয়, তাহলে মস্কো পূর্ণ মাত্রায় প্রস্তুত। কিন্তু সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? সবচেয়ে মজার ব্যাপার হলো তিনি দাবি করেছেন যে এই যুদ্ধ এত দ্রুত এবং একতরফাভাবে শেষ হবে যে পরে শান্তি আলোচনার জন্য ইউরোপে কেউ অবশিষ্ট থাকবে না। এর মানেটা কি? এই লোকটা কি বলছে? ভিডিওর একটু পরে জানতে পারবেন। শুনে মনে হচ্ছে না সিনেমার ডায়ালগ, তাই না? কিন্তু না, এটাই বাস্তবতা। এখন প্রশ্ন হলো, পুতিন কি ব্লাফ মারছে নাকি সত্যি এত শক্তিশালী রাশিয়া? দেখুন, ইউক্রেন যুদ্ধে এখন প্রায় 4 বছরের দিকে হাঁটি পা করে যাচ্ছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপে এটাই সবচেয়ে ভয়াবহ সংঘাত। কিন্তু মজার ব্যাপার কি জানেন? মজার ব্যাপার হলো রাশিয়া এখনো ছোট্ট প্রতিবেশী ইউক্রেনকে পুরোপুরি পরাজিত করতে পারেনি। কেন পারেনি আমি বলছি, আপনারা একটু ধৈর্য ধরুন। সেই কেন? কারণ পশ্চিমা দেশগুলো এবং ইউরোপীয় ইউক্রেনকে অস্ত্র, অর্থ, প্রশিক্ষণ দিয়ে যাচ্ছে। এটা আমরা খালি চোখে দেখছি, এটা সবাই জানে। আমেরিকা থেকে শুরু করে জার্মান, ফ্রান্স, ব্রিটেন সবাই মিলে ইউক্রেনকে টিকিয়ে রাখছে। এটাও আমরা গত 4 বছর ধরে দেখে আসছি। কিন্তু আসল কারণ কি জানেন? আসল কারণ হচ্ছে পুতিন বলছেন। এখন পুতিন বলছেন ইউক্রেনে তিনি ছোট আকারে সার্জারি চালাচ্ছেন, যেমন একটা বডির মধ্যে নির্দিষ্ট একটা জায়গা চালাচ্ছেন, সেভাবে সীমিত আকারে অভিযান চালাচ্ছেন। এটা এখনো পূর্ণাঙ্গ যুদ্ধ নয়। এ লোকটা বলে কি? এ লোকটা মাথা টাথা ঠিক আছে? আসলে এই লোকটা ঠিকই বলছে। কেন? তিনি ইঙ্গিত দিচ্ছেন যদি ইউরোপের সাথে সরাসরি যুদ্ধ হয় তাহলে তিনি রাশিয়ার পুরো সামরিক শক্তি ব্যবহার করবেন। তাহলে এতই 4 বছর কি হলো? 4 বছর রাশিয়া তার যে সামরিক শক্তি তার কিছুটা অংশ ইউক্রেনকে দেখিয়েছে। এটাই বিশ্বের সবার মাথা নষ্ট। আর ইউরোপ, তারা পুতিনকে দেখাতে চাইছে যে তারা দুর্বল নয়, তারাও লড়তে পারবে। তারা আসলে বেশি ব্লাফ মারছে। দর্শকবৃন্দ, আজকের ভিডিওতে আমরা যা শুনলাম তা হলো, নাম্বার 1, পুতিন ইউরোপকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন, কিন্তু এটা মূলত মনস্তান্ত্রিক যুদ্ধেরই একটা অংশ। নাম্বার 2, ইউক্রেন যুদ্ধ এখনও চলছে এবং শীঘ্রই শেষ হওয়ার সম্ভাবনা খুবই কম। নাম্বার 3, ইউরোপ ও রাশিয়া উভয় একে অপরকে দোষারোপ করছে এবং যুদ্ধের জন্য প্রস্তুতি দিচ্ছে। নাম্বার 4, শান্তি আলোচনা ব্যর্থ হচ্ছে কারণ কেউ আর কারোর সাথে সত্যিকারের কথা বলতে নারাজ। যুদ্ধ কখনো সমাধান নয়। ইতিহাস আমাদের শিখিয়েছে যুদ্ধ সবাই হারে, জিতে শুধু মৃত্যু আর ধ্বংস। ইউক্রেনের সাধারণ মানুষ যারা তাদের বাড়িঘর হারিয়েছে, পরিবার হারিয়েছে, তাদের জন্য আমাদের হৃদয় কাঁপে। রাশিয়ার সাধারণ মানুষ যারা নিষেধাজ্ঞার কারণে কষ্ট পাচ্ছে, কারণ যুদ্ধ করে নেতারা কিন্তু মরে সাধারণ মানুষ। আমরা আশা করি বুদ্ধিমত্তা জয়ী হবে, আলোচনার টেবিলে বসা হবে, একটা সম্মানজনক সমাধান খুঁজে পাওয়া যাবে। কিন্তু বাস্তবতা হলো এই মুহূর্তে সেই আশা একেবারেই ক্ষীণ। তবু আমরা আশা ছাড়ি না। ইতিহাসে অনেকবার দেখা গেছে যখন পরিস্থিতি সবচেয়ে অন্ধকার তখন আলোর রশ্মি দেখা যায়। আপনাদের মতামত কি? আপনারা কি মনে করেন রাশিয়া ইউক্রেন যুদ্ধ কিভাবে শেষ হবে? কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, এই ধরনের জিওপলিটিক্যাল বিশ্লেষণ যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই। আমি কাজল হায়দার বিদায় নিচ্ছি। প্রতিশ্রুতি থাকলো কাল একই সময়ে আবার ফিরবো নতুন টপিক, গভীর বিশ্লেষণ, আরও বড় দৃষ্টিভঙ্গি নিয়ে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।